This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ পাক আফগানিস্তান সীমান্তে সেই সীমানে দক্ষিণ ওয়াজিরিস্তান সেখানে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই 7 জনের মৃত্যুর খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় শান্তিরক্ষা কমিটির বৈঠক চলাকালীন এই বিস্ফোরণ ঘটে বলে খবর পাওয়া যাচ্ছে। এই বিস্ফোরণের তীব্রতায় বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়েছে। পাক সরকারকে উৎখাত করতে মরিয়া টিটিপি বিদ্রোহীরা। যদিও এই বিস্ফোরণের পিছনে কে বা কারা জড়িয়ে এখনো স্পষ্ট নয়। আর কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আমার সহকর্মী রক্তিম ঘোষ বলবেন আমাকে। রক্তিম, এখনো পর্যন্ত আর কি কি তথ্য পাচ্ছ এই বিস্ফোরণ সংক্রান্ত? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সাউথ ওয়াজিরিস্তান সেখানে শান্তিরক্ষা কমিটি তাদের যে অফিসটা রয়েছে, লোকাল অফিস, সেখানে বৈঠক করতে বসছিল। আচমকাই সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 7 জন ইতিমধ্যে কনফার্ম মারা গিয়েছেন এই ঘটনায় নিহত, এবং 16 জন আহত। তার মধ্যে কিন্তু গুরুতর আহত সংখ্যা বেশ কয়েকজন। তাদের কিছুক্ষণ আগে স্থানীয় হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছে। তবে কি থেকে বিস্ফোরণ এরকম এখানে এই শান্তিরক্ষা কমিটির বৈঠকে হলো সেই নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। ধন্যবাদ। আমার সহকর্মী রক্তিম ঘোষ আমার সঙ্গে ছিলেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে দায় স্বীকার বা এখনো পর্যন্ত খবর সামনে আসেনি। কিন্তু এই সময় দাঁড়িয়ে ঘরে বাইরে ইসলামাবাদ যে তুমুল চাপে, এই ঘটনার চাপ আরো বাড়িয়ে দিল এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি, আহত বেশ কয়েকজন। 250 জন অফিসার, 1200 জন সেনা, সংখ্যাটা কম নয়। গণ ইস্তফার কথা জানতে পারা যাচ্ছে, এবং এই গণ ইস্তফার কারণ হিসেবে দেখানো হয়েছে অসুস্থতা। তারা তাই বলেছেন। পাক সেনায় গণ ইস্তফা চাঞ্চল্য বাড়িয়েছে। এই মুহূর্তে চাপের কথা মুখে স্বীকার না করলেও কাজে কর্মে একেবারে প্রকাশ্যে চলে আসছে। আসিফ মুনিরের নেতৃত্বে একেবারে মনোবল তলানিতে এসে ঠেকেছে কথা এই ঘটনাগুলো আরও একবার প্রকট করছে। সেনাপ্রধানকে চিঠি লিখে এই গণ ইস্তফার কথা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। আর এই ঘটনাটা ঘটেছে গত 2 দিনে, মানে 48 ঘন্টায়। ইস্তফা দিয়েছেন অন্তত 250 জন অফিসার এবং 1200 জওয়ান। পাক সেনাপ্রধানকে লেখা বুখারির চিঠি, যেটা ভাইরাল হয়ে গিয়েছে। ফলে পদত্যাগের কারণ হিসেবে এখনো পর্যন্ত তারা অসুস্থতার কথা বলছে এবং মানসিক চাপের কথা বলছে। এবং এই অসুস্থতা, গণ অসুস্থতা, এই মানসিক চাপ, মানসিক চাপের একসঙ্গে বহিঃপ্রকাশ কিনা কত তো সময় বলবে। কিন্তু এই মুহূর্তে কতটা চাপে, কতটা থরহরিকম্প পাকিস্তান, এটার নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে গুরুজনদের থেকে সুপরামর্শ আসে, একথার নতুন করে বলার অপেক্ষা রাখে না। শাহওয়াজ শরীফ, প্রধানমন্ত্রী শাহওয়াজ শরীফকে এবার তার দাদা নওয়াজ শরীফ তিনি সুপরামর্শ দিচ্ছেন। কি পরামর্শ? তিনি বলছেন যে ভারতের সঙ্গে টক্কর নিও না। নিজের ভাইকে বলছেন, ভাই তুমি ভারতের সঙ্গে টক্কর নিও না। পাক প্রধানমন্ত্রী শাহওয়াজ শরীফকে পরামর্শ দিচ্ছেন দাদা নওয়াজ শরীফ। ভাইকে আলোচনার মাধ্যমে মধ্যস্থতার রাস্তা বের করার কথা বলছেন দাদা। ফলে দাদার থেকে ভাইয়ের কাছে এই গুরুত্বপূর্ণ সময়ে এই সুপরামর্শ নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে তো আসবেই। অন্যদিকে আরো একটা আপডেট এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী 3 জেলায় জানতে পারা যাচ্ছে বাড়তি নজরদারি। সেখানে নজরদারি বাড়ানো হয়েছে 3 জেলায়, বারামুরা, বান্দিপোরা, কুপওয়ারায়। ইতিমধ্যেই অতিরিক্ত ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। অত্যাধুনিক অস্ত্র হাতে টহল দিতে দেখা যাচ্ছে বিএসএফকে, সিআরপিএফকে এবং পুলিশকে। হাইওয়েতে কড়া নজরদারি চলছে। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী 3 জেলায় নজরদারি বাড়ানো হয়েছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, এখনো পর্যন্ত এই নজরদারি বাড়ানোর যা খবর আমাদের কাছে আসছে আমি দর্শকদের জানালাম, কি দেখতে পাওয়া যাচ্ছে আমি তোমার কাছ থেকে বর্ণনা চাইব। দেখো, যেটা দেখা যাচ্ছে সে বন্দিপুরা, কুপওয়ারা এবং বারামুলায় মূলত
পুরোপুরি নজর এবং তল্লাশি অর্থাৎ চিরুনি তল্লাশি যেরকম চলছিল তেমনি নজরবন্দি করে নেওয়া হয়েছে বিএসএফ, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফে, যাতে যে হাইওয়েগুলো আছে সেখান থেকে কোন গাড়ি যাচ্ছে, গাড়িতে কারা কারা থাকছে সেগুলো যেরকম চেকিং হচ্ছে, তেমনই নতুন কেউ বাড়ি বিভিন্ন যে এলাকায় বসতি আছে সেখানে নতুন কেউ এসে থাকছে কিনা সেটাও কিন্তু নজরদারি করা হচ্ছে। যারা বিএসএফ এবং সিআরপিএফ রয়েছে তাদের হাতে অত্যাধুনিক সশস্ত্র রাইফেল রয়েছে, কারণ যে জায়গাটা মূলত এই যে তল্লাশি চলছে সেখানে কিন্তু জঙ্গিদের আতুরঘর বা জঙ্গিদের অনুপ্রবেশ মাঝে মধ্যে হয়ে থাকে, আর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই অহরহ হয় এই জায়গাগুলোতে। স্বাভাবিকভাবে সেখানে যেরকম অভিযান চলছে, তল্লাশিও চলছে। দ্বিতীয়ত মূলত সীমান্তবর্তী অংশগুলিতে যারা যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে বাংকারের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে মাঝে মধ্যেই গুলি বোমা ছুটে আসছে ভারতের দিকে, ভারতের দিকে প্রত্যাঘাত থাকছে, কিন্তু যারা সাধারণ বাসিন্দা তাদের প্রাণহানির আশঙ্কা থাকছে বলে তাদেরকে বাংকারে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন পর্যটনের জায়গা, কেরন ভ্যালি, গুরেজ সহ বিভিন্ন পর্যটনের জায়গা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে পেহেলগাঁও ঘটনার পর থেকে, এবং সেই সব এলাকা থেকে যাবতীয় পর্যটকদের অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়েছে। একই সাথে 33টি জায়গা, জম্মু কাশ্মীরের 33টি জায়গায় চলছে তল্লাশি এবং অভিযান পর্ব, যেখানে ইতিমধ্যে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হতে দেখা গিয়েছে। বেশ কয়েকজন কমান্ডার লস্কর-ই তৈবার কমান্ডারকে নিকেশ করতে দেখা গিয়েছে। অর্থাৎ গোটা জম্মু কাশ্মীর কিন্তু এখন ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় আধা সামরিক বাহিনীর নজরবন্দি করে রাখা হয়েছে, নজরবন্দি করে রাখা হয়েছে, যাতে কোনো রকম জঙ্গিমূলক কার্যকলাপ সেখানে না হয়। ইতিমধ্যে গুলির লড়াইও চলছে, রাত বাড়লে এবং সন্ধ্যা নামলে কিন্তু গুলির লড়াই এবং বোমা উড়ে আসছে পাকিস্তানের দিক থেকে। সব মিলিয়ে কিন্তু জম্মু কাশ্মীর সহ উপত্যকা এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। শুভজিৎ, বেশ উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি, একথার বলার অপেক্ষা রাখে না, কিন্তু প্রস্তুতি পর্ব পুরোদমে এবং বাড়তি নজরদারির ছবি আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরলেন। কিন্তু ভারতীয় সেনার যে ভূমিকা, এই ভূমিকা দুটো পাশাপাশি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কি ছবি? এক হচ্ছে জঙ্গিদের, তাদেরকে খুঁজে খুঁজে সে তল্লাশি চলছে, বাড়ি বাড়ি যথেষ্ট সম্ভব সেখানে তল্লাশি, হানা ইত্যাদি রয়েছে। অন্যদিকে এলাকার মানুষজন তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, তাদের যাতে কিছুটা হলেও আশ্বাস দেওয়া যায়, কিছুটা হলেও তাদের আশ্বস্ত করা যায় যে ভয়ের খুব বেশি কিছু নেই, সেই ভূমিকা পালন করতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় আপনারা যেই দুটো আলাদা আলাদা ছবি দেখছেন, একে বুঝতে পারবেন জঙ্গি এই মুহূর্তে তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে সেনার তরফ থেকে। পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে ছোটদের মধ্যে লজেন্স বিতরণ করছেন ভারতীয় সেনা। এটা শুধু লজেন্স বিতরণের ছবি নয়, এই ছবির মাধ্যমে সেখানে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তারা এইটুকু আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন যে ভয়ের কিছু নেই, পাশে আছি, আমরা আছি। এই ছবিটা মূলত আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেটা উত্তর কাশ্মীরের গুয়ারেস সেক্টর, সেখানে নিয়ন্ত্রণ রেখার কাছে যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে গ্রামে গ্রামে ঘুরে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে, সেখানকার মানুষজনের সঙ্গে শুধু কথা বলে নয়, রীতিমতো তারা তাদেরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে এই বার্তা সার্বিকভাবে দেওয়ার চেষ্টা করছেন যে আমরা পাশে আছি, ভয়ের কিছু নেই। ছোটদের চোখে মুখেও কিছুটা হলেও আশ্বাসের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে জম্মু কাশ্মীর বিধানসভায় পহেলগাঁও হামলার নিন্দা প্রস্তাব আনা হয়েছে, এটাও আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে বিশেষ অধিবেশন ডেকেছেন উপরাজ্যপাল, নিন্দা প্রস্তাব পেশ করেছেন উপমুখ্যমন্ত্রী। পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনও আজ করা হয়েছে। मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। ये जानते हुए कि जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया। और माफी मांगने के अल्फाज नहीं थे। অন্যদিকে এখনো ভারতে কয়েক হাজার পাকিস্তানি রয়েছেন। দিল্লিতে প্রায় অন্তত 5,000 পাকিস্তানি নাগরিক রয়েছেন, মুম্বাইতে 5,000 পাকিস্তানি নাগরিক রয়েছেন। গতকাল আটরি সীমান্ত থেকে
মাত্র 627 জন, 627, মাত্র 627 জন পাকিস্তানি দেশে ফিরেছেন। বাকি পাকিস্তানি নাগরিকরা কোথায় আছেন সে প্রশ্নটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এখনো পর্যন্ত আমরা জানতে পারছি দিল্লিতে প্রায় 5000 পাকিস্তানি নাগরিক রয়েছেন, মুম্বাইতেও সংখ্যাটা 1005-এর কাছাকাছি। রাজ্যে জেলে অন্ততপক্ষে 6 থেকে 7 জন পাকিস্তানি বন্দী রয়েছেন। জেলে কারা দপ্তরের তরফ থেকে যা যা নজরদারি দরকার, যা যা পদক্ষেপ করা দরকার তারা সেটা করছেন, কিন্তু তাদের ফেরার ব্যবস্থা কিভাবে করা যায় বা কি করা হবে সেইটা নিয়ে একটা এই মুহূর্তে প্রশ্ন রয়েছে। পাকিস্তানিদের দেশে ফেরাতে যে নির্দেশ কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই জারি হয়েছে সেটা আপনারা জানেন, কিন্তু কি হবে জেলবন্দি পাকিস্তানি অপরাধীদের, সেক্ষেত্রে কিছু আইনি জটিলতা জট রয়েছে, সেটা কিভাবে কাটানো সম্ভব এখনো পর্যন্ত এ প্রশ্নের উত্তর কতটা পাওয়া যাচ্ছে বা আদৌ ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা আমি জানার চেষ্টা করব। আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, প্রদীপ্ত আমার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত এই প্রশ্নের কোনো উত্তর বা উত্তরের আভাস ইঙ্গিত মিলছে? দেখো, স্পষ্ট করে কিছু উত্তর আসছে না, তার কারণ যারা সাজাপ্রাপ্ত বন্দী রয়েছেন তাদের ক্ষেত্রে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ কারা দপ্তর বলছে এক্ষেত্রে আদালতের কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় আদালত থাকে না। তার কারণ আদালত তাদের যে অপরাধ তাতে সাজা ইতিমধ্যেই শুনিয়ে দিয়েছে, কিন্তু যে সমস্ত বিচারাধীন বন্দী রয়েছেন তাদের ক্ষেত্রে আদালত কি অবস্থান নেবে তার উপরই এক্ষেত্রে সমস্ত বিষয়টা নির্ভর করছে। কিন্তু গোটা ব্যাপারটাই যেহেতু এই পহেলগাঁওয়ের এই ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, এক্ষেত্রে ভারত সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশই পশ্চিমবঙ্গের সরকার পালন করবে। এবং শুভজিৎ, খাদিম কর্তা পার্থ রায় বর্মন অপহরণ মামলায় এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলেই 3 জন পাকিস্তানি বন্দী রয়েছেন, আর তাদের ওপরে কিন্তু বিশেষ নজরদারির বন্দোবস্ত হয়েছে। এবং তার পাশাপাশি অন্যান্য আমাদের রাজ্যে এই মুহূর্তে 6 থেকে 7 জন পাকিস্তানি বন্দী রয়েছেন, প্রত্যেকের প্রতি কিন্তু আলাদা নজরদারি হচ্ছে। তার কারণ তাদের নিরাপত্তার বিষয়টাও এই মুহূর্তে রাজ্য সরকারের কাছেও যথেষ্ট চিন্তার, এবং তার পাশাপাশি তাদের কোনো অন্যরকম কোনো আচরণ হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে নজরদারি চলছে। তবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কি হবে না সেটা এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশ কারা দপ্তরের কাছে আসেনি বলেই আমরা জানতে পারছি। বেশ, এখনো পর্যন্ত কারা দপ্তরের কাছে কোনো নির্দেশ আসেনি বলে আমার সহকর্মী প্রদীপ্ত আমাদের জানালেন, কিন্তু এই 6 থেকে 7 জন পাকিস্তানি বন্দী তাদের ফেরানো বা তাদের সঙ্গে কোন কোন বিষয়ে কি কি পদক্ষেপ করা যায় সেটা এখনো জানতে পারা যায় না, কিন্তু এই প্রশ্নটা এখনো জারি রয়েছে। ধন্যবাদ প্রদীপ্ত। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH